কের গল্প আত্মজ। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব 6। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। আজ প্রাঞ্জলের 5 বছরের জন্মদিন। সন্ধে থেকে তাই বাড়িতে অনেক লোকজনের সমাগম ছিল। এত বছরে এই প্রথম কেক কেটে রীতিমতো সাড়ম্বরে বাবানের জন্মদিন পালন করল পৃথা। এখন বাবান বড় স্কুলে পড়ে, তার বন্ধুদের জন্মদিনে অনেক সময় সে আর পৃথা নিমন্ত্রিতও থাকে। তাদের জন্মদিনের উৎসব কেক কাটা দেখে সে আজকাল তার মাকে প্রশ্ন করে, কেন তার মা তার বার্থডে পালন করে না এভাবে। কেক কাটতে তার খুব ভালো লাগে। পৃথার নিজের খুব খারাপ লাগতো। গত বছরও বাবান তার বার্থডেতে একই প্রশ্ন করেছিল তার মাকে। ছেলের জন্মদিনে একটু পায়েস আর তার পছন্দের চিকেন পোলাও বা বিরিয়ানি এসবই করে খাওয়ানোর থেকে বেশি কিছু সে গত 4 বছরে করেনি। পৃথা ভাবে, বাবানের তো সেভাবে অন্নপ্রাশনও হয়নি। অর্ণব চলে যাওয়ার পর সে তখন মানসিক ও শারীরিক দিক থেকে এতটাই বিধ্বস্ত ছিল যে কোনো রকমে একটু মন্দিরের ভোগ প্রসাদ এনে ছেলের মুখে ভাত দিয়ে দিয়েছিল সে। আজ তার ছেলে বড় হয়েছে, তার নিজের কিছু ইচ্ছে অনিচ্ছে চাওয়া পাওয়া তৈরি হয়েছে। আর বাবান তো শিশু, সংসারের এত জটিলতা তো তার বোঝার কথাও নয়। শাশুড়ি মায়েরও ইচ্ছে নাতির 5 বছরের জন্মদিনটা এবার একটু ঘটা করে পালিত হোক। রঞ্জনাদিও বলছিল, এই অবস্থাটা থেকে এবার বেরিয়ে আসার চেষ্টা কর পৃথা। প্রাঞ্জল তো শিশু, ও তো অত কিছু বোঝে না। মা হয়েছিস, ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেবার চেষ্টা কর, তাহলে তুই নিজেও একটু স্বাভাবিক হতে পারবি। পৃথা তাই ছেলের এবারের জন্মদিনটা বেশ ঘটা করেই পালন করেছে। বাবান তো খুব খুশি। এখন ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। এতক্ষণ গিফটের প্যাকেটগুলো টেনে টেনে খুলছিল ছেলে। এখন পাশেই একটা জাম্বো সাইজের টেডি বিয়ারের ওপর মাথা রেখে ঘুমিয়ে কাঁদা সেও। ঘুমন্ত ছেলেকে কোলে তুলে নিয়ে সযত্নে বিছানায় শুইয়ে দেয় পৃথা। ঘরটার যে কী অবস্থা করেছে ছেলেটা, বারণ করা সত্ত্বেও আজ রাতেই সবকটা গিফটের প্যাকেট টেনে টেনে খুলে তবেই তার শান্তি হয়েছে। কোনো রকমে কাগজগুলোকে জড়ো করে ডাস্টবিনে ফেলে পৃথা। গিফটগুলোকে ঠেসে ঠেসে আলমারিতে ঢুকিয়ে রাখার চেষ্টা করে, কাল সকালে ঠিকভাবে গুছিয়ে রাখা যাবে। এখন আর শরীরে দিচ্ছে না তার। নিচের তাকে শক্তমতো কি একটা হাতে ঠেকে যায় তার। কি এটা? টেনে বের করে পৃথা দেখে সেই লাল রঙের ব্যাগটা, যার মধ্যে সে বাঁকুড়া থেকে অর্ণব আর শ্রীময়ীর ছবি আর বাকি কাগজপত্র ভরে এনেছিল। হ্যাঁ, পৃথার মনে পড়ে একটা ডায়েরিও ছিল তার মধ্যে। তখন 1-2 পাতা উল্টে দেখেছিল লেখাটা অর্ণবেরই। এতদিন পর ডায়েরিটা টেনে বের করে সে। কালো রঙের চামড়ায় বাঁধানো একটা ডায়েরি। পৃথা আলমারি বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। অর্ণবের তো ডায়েরি লেখার অভ্যাস ছিল না কোনো দিনই। তবে কি নিজের কৃতকর্মকে জাস্টিফাই করতেই তার এই ডায়েরি লেখা? পৃথারও তো অনেক কিছু জানার আছে। এতদিন ধরে অন্ধকারে হাতড়ে বেরিয়েছে সে। প্রথম 1-1.5 বছর তো বলতে গেলে সারা রাত সে ঘুমোতেই পারত না। মাথাটা যেন পাগল পাগল লাগতো তখন তার। এত দিন কিভাবে তার মাথা থেকে বেরিয়ে গেছিল এই ডায়েরির কথা? পৃথা আস্তে আস্তে পাতা উল্টাতে শুরু করে। প্রথম দিকে কিছু মামুলি কথা, একা একা বাঁকুড়ায় থাকা, খাওয়ার কষ্ট, মায়ের শরীর নিয়ে দুর্ভাবনা, এইসব কথাই লিখেছে সে। তারপর এক জায়গায় সে লিখেছে, আজ ওপর থেকে শ্রীময়ী নেমে এসেছিল। মাসিমা আমাকে মোচার তরকারি পাঠিয়েছেন ওকে দিয়ে। আহ, কতদিন পর মোচার তরকারি খেলাম। বাড়ির রান্নার স্বাদ তো প্রায় ভুলেই গেছি। সপ্তাহে এই একটা দিন শনিবার রাতে তো বাড়ি যেতে পারি, মাঝে একটা দিন রবিবার থেকে আবার সোমবার সকালে ফেরা। পৃথা যদিও ট্রেনে খাবার জন্য ভালো কিছু বানিয়ে দেয় প্রতিবারই, তবে ওই পর্যন্তই।
বাকি দিনগুলো তো হোটেলের ভরসায় চলা। মুখ পচে গেল হোটেলের খাবার খেয়ে খেয়ে। পেটটাও আজকাল মাঝে মাঝে গড়বড় করছে। পৃথা ভাবে, ও হ্যাঁ, শ্রীময়ী মেয়েটি তো ওপরেই থাকতো, অর্ণবের ফ্ল্যাটের বাড়িওয়ালার মেয়ে সে। ওই বুড়ো বুড়ির বেশ বেশি বয়সের সন্তান সে, দেখলেই বোঝা যায়। পাতা উল্টাতে উল্টাতে দেখে এক জায়গায় অর্ণব লিখেছে, আজ মাসিমা ওপর থেকে কাঁচা কলা ও থানকুনি পাতা দিয়ে শিঙি মাছের ঝোল পাঠিয়ে দিয়েছেন। 2-3 দিন যে অফিসে যাচ্ছি না সেটা বোধহয় শ্রীময়ী খেয়াল করেছে। পেটটার অবস্থা বেশ খারাপ 3 দিন ধরে, সাথে হালকা জ্বরও আছে। প্রথম দিন তো মুড়ি জল খেয়েছিলাম, তাও পৃথা এবারে আসার সময় ছোট প্রেশার কুকারটা দিয়ে দেওয়ায় একটু সুবিধে হয়েছে। সিটি দিয়ে তাও একটু আলু সেদ্ধ ভাত নামাতে পেরেছিলাম কাল। একটু ভাত পেটে যেতে শান্তি হয়েছিল যেন। শ্রীময়ী কাল কলেজ যাওয়ার সময় নিজেই হঠাৎ করে ঘরে উকি দিয়ে জিজ্ঞেস করলো যে শুয়ে আছি কেন, অফিসে যাচ্ছি না কেন। সব শুনে তখনকার মতো কিছু না বলে চলে গেছিল সে। তবে মাছের ঝোলটা বড় ভালো হয়েছিল, বেশ তৃপ্তি করে কিছুটা ভাত খেতে পেরেছি আজ। ও, এই শ্রীময়ী মেয়েটাও তো কিছু কম নয়। এক বিবাহিত ছেলে, একা থাকে, এত ঘন ঘন তার খোঁজ নেওয়া, রোজ খাবার দিতে আসার বাহানা, বেশ ভালোই চলছিল তাহলে। পৃথার ভুরু কুঁচকে যায়। অবশ্য হবে নাই বা কেন, ব্যাংকে চাকরি করা ছেলে, সোনার টুকরো, হাতের সামনে পেলে এইরকম ছেলে ধরা মেয়ে তো মার্কেটে কম নেই। এই তো অর্ণব লিখেছে, এখন মাঝে মাঝে এই বেশ ওপর থেকে ভালো ভালো খাবার নিচে আসে, ঘরে একটু ভাত করে নিলেই হয়ে যায়। সকালে সময় তো পাওয়া যায় না একেবারেই, ক্যান্টিনেই লাঞ্চটা করে নিই, তবে রাতের বেলা ঘরেই ভাত করে নিই আজকাল। পেটটাও যেন একটু শান্তি পেয়েছে তাতে। শ্রীময়ী খাবারটা দিতে নিচে আসে, তবে ওইটুকু মেয়ে হলে কি হবে, ট্যাকস ট্যাকস কথা কম নয়। বলে কি না, এই যে ভালো ছেলে, নিন, মা পাঠালো, খেয়ে নিন তাড়াতাড়ি। হঠাৎ ভালো ছেলে একেবারে? শ্রীময়ী মুচকি হেসে বলে, ওই যে মা বলে কি না, ভালো ছেলেটা বাড়ি থেকে এতটা দূরে একা পড়ে আছে, আমরা না দেখলে আর কে দেখবে, তাই বললাম আর কি। প্রথম প্রথম কথাগুলো খারাপ লাগলেও এখন আর অতটা খারাপ লাগে না। বরং রাতের বেলা মন যেন উন্মুখ হয়ে থাকে, কখন তার শ্রী মুখখানা দেখতে পাবো। এ মা, ছি ছি, এসব আমি কি ভাবছি? ওইটুকু পুঁচকে একটা মেয়ে, সবে কলেজের ফাইনাল ইয়ার, তাকে নিয়ে এত ভাবার কোনো কারণ নেই। কি জানি, দীর্ঘদিন একা একা থাকারই কুফল বোধ হয়। আজকাল তো কাজের চাপে আর প্রতি সপ্তাহে বাড়ি যাওয়াও সম্ভব হচ্ছে না। মাঝে মাঝেই 1-2 সপ্তাহ গ্যাপ তো পড়েই যাচ্ছে। পৃথা ভাবতে থাকে, তার মানে সত্যি কাজের চাপেই অর্ণবের বাড়ি আসার সময়টা কি কমে যাচ্ছিল ধীরে ধীরে? সত্যিই কি তাই? পৃথা আবার ডায়েরির পাতায় চোখ রাখে। অর্ণব লিখেছে, গত 1 মাস ধরে শ্রীময়ীর আমার ঘরে আসাটা বেশ কমে গেছে। সামনেই তার ফাইনাল পরীক্ষা, আর তাই সে খুব ব্যস্ত নিজের পড়াশুনো নিয়ে। আর মাসিমাও তো হাঁটু ব্যথায় কাহিল, তাই ওনার পক্ষেও নিচে এসে আমাকে খাবার দিয়ে যাওয়া সম্ভব নয়, অগত্যা আবার হোটেল ভরসা। তবে আজ রবিবার থাকায় মাসিমা নিজেই আজ ওপরে ডেকেছিলেন খেতে। বেশ ভালোই জমিয়ে খাওয়া দাওয়া হলো দুপুরে। তবে শ্রীময়ী দেখলাম বেশ ব্যস্ত আজ, কোনো রকমে একটু খাওয়া সেরে আবার গিয়ে ঘরে দরজা দিল সে। আমাকে যেন খুব একটা পাত্তাও দিল না সে আজ। অনেক দিন পরে ওকে দেখতে পেয়ে মনটা বেশ ভালো লাগছিল, কিন্তু ওর ব্যবহারে এখন যেন বেশ একটা খারাপ লাগা কাজ করছে কোথাও। তবে কি আমাকে ওপরে খেতে ডাকাটা তার অপছন্দ? না না, আমি বোধহয় একটু বেশিই ভাবছি। সামনে ওর তো ফাইনাল পরীক্ষা, পড়াশুনো নিয়ে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। তাহলে অর্ণবের আগ্রহটাও তো কিছু কম ছিল না।
একা শ্রীময়ীকে দোষ দিই বা কী হবে? পৃথা একটা দীর্ঘশ্বাস ফেলে পরের পাতায় চোখ রাখে। বেশ কিছু সাদা পাতার পর অর্ণব আবার লিখেছে, এখন ভালো একটা ব্যবস্থা হয়েছে। পাকাপাকিভাবে রাতের খাবারটা ওপরে মাসিমার ঘরেই খাবার ব্যবস্থা হয়ে গেছে। এইবার বেশ নিশ্চিন্ত। সকালটা যদিও মাসিমা অতটা পেরে ওঠেন না, আমিও তাই কোনো মতে ব্রেড বাটার জ্যাম দিয়ে ব্রেকফাস্টটা চালিয়ে নিই। দুপুরে অফিসের ক্যান্টিন ভরসা। তবে প্রদীপের বউ মাঝে মাঝে একটু বেশি করেই টিফিন পাঠায়, মাঝে মাঝে ওই দিয়েই লাঞ্চটা হয়ে যায়। রাতে আর ছুটির দিনে দুবেলা মাসিমার কাছে খাওয়ার বন্দোবস্ত। প্রস্তাবটা যদিও আমিই দিয়েছিলাম, হোটেলে পয়সা দিয়ে খাওয়ার চেয়ে আমি বরং আপনার কাছেই রাতের খাবারটা খেয়ে নেব মাসিমা। তবে তার বদলে আপনাকে কিন্তু কিছু টাকা নিতে হবে মাসিমা। প্রথমে একটু কিন্তু কিন্তু করলেও পরে রাজি হয়ে যান মাসিমা। ওই তো দুটো বাড়ি ভাড়া আর শ্রীময়ীর 3টে টিউশনি, এই দিয়েই তো চলে ওদের। মেসোমশাই তো কিডনির পেশেন্ট, ওনার পেছনেই কত খরচ। আমিও যা লাগা উচিত তার থেকে একটু বেশিই দিই। যাক, এতদিনে খাওয়ার সমস্যাটা তো মিটেছে। তবে মাঝে মাঝে খারাপ লাগে শ্রীময়ীর তির্যক মন্তব্যগুলো শুনলে। আজকাল আমাকে দেখলেই সে বলে, এই নাও মা, তোমার অতিথি এসে গেছে। তবে কি কোনো কারণে সে আমার ওপর অসন্তুষ্ট? পৃথা পাতা উল্টায়। 2 মাস পরের 1 তারিখে অর্ণব লিখেছে, গত 3 দিন ধরে মেসোমশাই বেশ অসুস্থ। ডায়ালিসিস করাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় ওনাকে হসপিটালে ভর্তি করে নিয়েছে। গত 2 দিন ধরেই শ্রী তো ওখানেই দিনরাত পড়েছিল। ওর 2 মাসতুতো দাদা রাজা আর খোকনও অবশ্য অনেক করছে। আমিও যতটা পারছি করার চেষ্টা করছি। তবে রাত জাগাটা তো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, পরের দিন সকালে অফিস আছে। ওদের পাশে থাকতে গিয়ে এই সপ্তাহেও বাড়ি যাওয়া হয়ে উঠল না। আস্তে আস্তে কীভাবে যে এই ফ্যামিলিটার সঙ্গে এতটা জড়িয়ে পড়েছি জানি না। মাসিমা আজকাল সব বিষয়েই আমার উপর নির্ভর করে থাকেন। অবশ্য আমার আপদে বিপদে অসুখে বিসুখে তো ওনারাও কম করেন না। স্ত্রীকে দেখলে খুব খারাপই লাগে আমার। ওইটুকু মেয়ে, বয়স্ক অসুস্থ বাবা মায়ের জন্য ওর ছুটোছুটির অন্ত নেই। আজ তো রীতিমতো অসুস্থ হয়েই পড়েছে। কিছুটা জোর করেই ওকে বাড়িতে নিয়ে এসেছি আজ। মাসিমাও টেনশন করে অসুস্থ হয়ে পড়েছেন। ওনাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আজ রাতে রাজা আর খোকনই রাত জাগবে। শ্রীয়েরও তো একটু রেস্ট দরকার। যতই হোক মানুষের শরীর তো। এদিকে সন্ধ্যে থেকে আবার শুরু হয়েছে ঝড় বৃষ্টি। এখানে আবার ঝড় বৃষ্টি হলে লোডশেডিং হয়ে যায়, ঘন ঘন বাজ পড়ছে। শ্রী আবার বিদ্যুৎ চমকানো বাজ পড়াকে ভীষণ ভয় পায়। ওপরে একা একা কী করছে কে জানে মেয়েটা। একবার কি ওপরে গিয়ে দেখব? এত রাতে কি যাওয়াটা উচিত হবে? রাত এখন প্রায় 11টা। মাসিমা তো এখন ঘুমিয়ে কাদা। শ্রীময়ী একা একা ভয় পাচ্ছে কিনা কে জানে। দরাম করে কাছে পিঠে বাজ পড়লো কোথাও একটা। না, একবার ঘুরেই আসি ওপরে। পৃথা সোজা হয়ে বসে বিছানার ওপর। ওহ, এত দূর! এভাবে যে জড়িয়ে পড়েছে অর্ণবদের সাথে, তা তো তার কাছে কখনো সেভাবে বলেও নি সে। মাঝে মাঝে মাসিমা সম্পর্কে বলতো বটে, উনি ভালো ভালো খাবার ওর জন্য পাঠিয়ে দেন, ওর বেশ খেয়াল রাখেন, এই পর্যন্ত। পৃথা বরং নিশ্চিন্ত হয়েছিল এই ভেবে যে যাক, অর্ণবের বিপদে আপদে দেখার মতো ওখানে কেউ আছে। কিন্তু সে যে ভেতরে ভেতরে ওই পরিবারটির সাথে এতটা জড়িয়ে পড়েছিল তা তো কখনো তাকে বলেও নি সেভাবে। ওনাদের একটা মেয়ে আছে, কলেজে পড়ে, শুনেছিল বটে। তবে তার সম্পর্কে আর কিছু অর্ণব কখনো তাকে বলেনি। কিন্তু এখন শ্রীময়ীর প্রতি অর্ণবের এই ভালো লাগা, উৎকণ্ঠা দেখে তো এখন অন্যরকমই কিছু মনে হচ্ছে। অর্ণব কি তাহলে আস্তে আস্তে দুর্বল হচ্ছিল ওর প্রতি? 7-5 ভাবতে ভাবতে সারাদিনের ক্লান্তিতে চোখ জড়িয়ে আসে পৃথার। ডায়েরিটাকে বুকের উপরে নিয়েই ক্লান্ত পৃথা পাড়ি দেয় ঘুমের রাজ্যে।
এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।